আমাদের আগামীর বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনায় আমাদের বিশাল সমুদ্র সীমাকে সম্পৃক্ত করতে হবে। আমাদের ছাত্রদেরকে সেটা জানতে হবে যে আগামীর অর্থনৈতিক শক্তির জায়গাটা কোথায় বাংলাদেশে। আমার ফরেন পলিসি কি হবে, আমার অর্থনৈতিক পলিসি কি হবে, এডুকেশন পলিসি কি হবে, আমার সামরিক স্ট্র্যাটেজি কি হবে, সেটা কখনোই, আমি রিপিট করছি, সেটা কখনোই দিল্লি, ওয়াশিংটন, বেইজিং, লন্ডন থেকে নির্ধারিত হতে পারবে না। এখন এই মুক্ত বাংলাদেশে আমাদেরকে নতুন করে আমাদের সেই রাজনীতিটা নির্মাণ করতে হবে। ঢাকা একটা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতিবিদ তৈরি হয়, বিশ্ববিদ্যালয় থেকে বিপ্লবের জন্ম হয়েছে, সত্য। বারবার আমরা রক্ত দিয়েছি বিশ্ববিদ্যালয় থেকে। জুলাইয়ের অভ্যুত্থানের সময় আমরা দেখেছি কিভাবে আপনারা বেরিয়ে এসেছেন। জাতির ভাগ্যর যে গতিপথ সেটা আপনারা বদলে দিয়েছেন। সেটাই কিন্তু যথেষ্ট নয়। প্রতিটি শিশু তার আত্মমর্যাদা নিয়ে জন্মায়, কিন্তু সেই আত্মমর্যাদা বোধ পরবর্তী সময়ে শিক্ষা, রাজনীতি এবং পরিবেশের কারণে তাকে নেতা বা নেত্রীর গাড়ির সামনে দৌড়াতে বাধ্য করে। যে মানুষটি আত্মমর্যাদা বোধ নিয়ে জন্মিয়েছিল, যার জাতিকে নেতৃত্ব দেবার কথা, সে যখন নেতার সামনে রাস্তা পরিষ্কার করার জন্য দৌড়াতে থাকে, তখন বুঝতে হবে তার স্বাধীন মানুষ হিসেবে তার স্বাধীন যে সত্তা, সেটার মৃত্যু ঘটেছে। এই বিশ্ববিদ্যালয়ে আবু বকরের মতো একজন মেধাবী ছাত্রের রক্ত ঝরেছে। পাশেরই শিক্ষাঙ্গন বুয়েট আবরার ফাহাদের মতো মেধাবী এবং দেশপ্রেমিক মানুষের রক্তে রঞ্জিত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে 7 মার্ডারের মতো ঘটনা ঘটেছে এখান থেকে কয়েক গজ দূরেই, স্বাধীনতা উত্তর সময়ে। এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতারা ঢাকা শহর থেকে ছিনতাই করে, কিডন্যাপ করে, নারী এবং শিশু অপহরণ করে হলগুলোতে বন্দি করে রেখে চাঁদাবাজি পর্যন্ত করেছে। এই বিশ্ববিদ্যালয়ের গর্বের যে অর্জনগুলো ছিল, এই স্বৈর শাসকেরা এবং তাদের কলুষিত অপরাধপ্রবণ রাজনীতি একসময় সেই অর্জনগুলোকে ক্রমান্বয়ে ধ্বংস করেছে। আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে সেই সব স্বৈর শাসক, সেই রাজনীতির পতন ঘটেছে। সেই রাজনীতি পালিয়ে গিয়ে দিল্লিতে আশ্রয় গ্রহণ করেছে। এখন এই মুক্ত বাংলাদেশে আমাদেরকে নতুন করে আমাদের সেই রাজনীতিটা নির্মাণ করতে হবে। ঢাকা একটা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতিবিদ তৈরি হয়, বিশ্ববিদ্যালয় থেকে বিপ্লবের জন্ম হয়েছে, সত্য। বারবার আমরা রক্ত দিয়েছি বিশ্ববিদ্যালয় থেকে। জুলাইয়ের অভ্যুত্থানের সময় আমরা দেখেছি কিভাবে আপনারা বেরিয়ে এসেছেন। জাতির ভাগ্যর যে গতিপথ সেটা আপনারা বদলে দিয়েছেন। সেটাই কিন্তু যথেষ্ট নয়। এই দায়িত্ব নেয়ার পরে যখন আমরা জাতির ইতিহাসটা বদলে দিয়েছি, গতিপথটা বদলে দিয়েছি, তারপরে এই বিশ্ববিদ্যালয়টাকে সেই পর্যায়ে নেওয়া উচিত যেই পর্যায়ের জন্য অতীতের গৌরবটা আবার ফিরে আসবে। এই বিশ্ববিদ্যালয় থেকে অনেকগুলো নোবেল আমরা চাই। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণার স্ট্যান্ডার্ড এমন হবে যে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আমেরিকা থেকে, হার্ভার্ড থেকে, MIT থেকে ছাত্ররা এখানে ফেলোশিপ করার জন্য আসবে। যদি সেই পর্যায়ে আমরা নিতে না পারি, তাহলে বারবার রক্ত দেয়া এবং অভ্যুত্থানের মাধ্যমে একটা জাতিকে জাগরণের যে প্রচেষ্টায়, সেটা কিন্তু বারবার ব্যাহত হবে এবং এগুলো অর্থহীন হয়ে যাবে। একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব শুধু ভৌগোলিক সীমারেখার মধ্যে সীমাবদ্ধ নয়। রাষ্ট্র তার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারছে কিনা, সেটার উপরে তার সার্বভৌমত্ব নির্ভর করে। আমার ফরেন পলিসি কি হবে, আমার অর্থনৈতিক পলিসি কি হবে, এডুকেশন পলিসি কি হবে, আমার সামরিক স্ট্র্যাটেজি কি হবে, সেটা কখনোই, আমি রিপিট করছি, সেটা কখনোই দিল্লি, ওয়াশিংটন, বেইজিং, লন্ডন থেকে নির্ধারিত হতে পারবে না। যেদিন ঢাকা, এক্সক্লুসিভলি ঢাকা তার ফরেন পলিসি ডিসিশন গ্রহণ করবে, তার সামরিক নীতি, সামরিক কর্মকৌশল নির্ধারণ করবে, তার অর্থনৈতিক কর্মকৌশল নির্ধারণ করবে। অর্থনৈতিক স্বাধীনতা, সার্বভৌমত্ব যদি না থাকে, আপনার সম্পদের উপরে সিদ্ধান্ত নেবার অধিকার যদি আপনার না থাকে, আপনার জনশক্তির উপরে যদি আপনি সিদ্ধান্ত গ্রহণের অধিকার না থাকে, আপনার সি এর উপরে, বঙ্গোপসাগরের উপর যদি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আমার না থাকে, তাহলে ভৌগোলিক স্বাধীনতা আমার স্বাধীনতা বা সার্বভৌমত্ব সম্পূর্ণ করবে না। আমরা বাংলাদেশ বলতে 56,000 বর্গ মাইলকে বারবার বলি। বাংলাদেশ আসলে 56,000 বর্গ মাইলের চেয়ে অনেক বড়। আমাদের বিশাল সমুদ্র সীমা বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার অন্তর্ভুক্ত। সেটা 56,000 বর্গ মাইলের দ্বিগুণ করলে যতটা হয়, ততটাই বাংলাদেশ। আমাদের আগামীর বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনায় আমাদের বিশাল সমুদ্র সীমাকে সম্পৃক্ত করতে হবে। আমাদের ছাত্রদেরকে সেটা জানতে হবে যে আগামীর অর্থনৈতিক শক্তির জায়গাটা কোথায় বাংলাদেশে। এক গার্মেন্টস নির্ভর অর্থনীতি দিয়ে আমরা আর কতদিন চালাতে পারবো?
আগামী শতাব্দীতে আমার এনার্জি কোন সেক্টর থেকে আসবে? তেল নিয়ে বিশ্ব রাজনীতিতে যে অস্থিরতা চলছে, যুদ্ধের কারণে ক্রমাগত জিনিসপত্রের দাম বাড়ছে, বাংলাদেশে কৌশল করে কিছুদিন একটা কৃত্রিম সংকট তৈরি করা হলো, এরপরে লিটার প্রতি 20 টাকা বাড়িয়ে দেওয়ার পর হঠাৎ করে সংকট উধাও। এটা আপনাদের বুঝতে হবে যে এটা কারা করছে। এই জিনিসগুলো আপনারা যদি বুঝতে না পারেন, আগামীর নবায়নযোগ্য জ্বালানি বাংলাদেশে কোথায় হবে, অর্থনীতির কেন্দ্রভূমিটা কোথায় হবে, কোন জায়গা থেকে বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর অথবা দুবাইয়ের চেয়ে সামনে নিয়ে যেতে পারবো, এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয় থেকে শেখাতে হবে। এবং আমাদের যে ছাত্র নেতারা নেতৃত্ব দিচ্ছেন রাজনীতিতে, যারা বিপ্লব করছেন, পাশাপাশি তাদেরকে সেটাও জানতে হবে। সেটা যদি আমরা না জানি, তাহলে আমাদের রাষ্ট্র ক্রমাগত এই একই বৃত্তে ঘুরপাক খেতে থাকবে।